আমি রহিমা। বাসরাতে আমি যখন উত্তেজিত ছিলাম বরের সঙ্গে সময় অতিবাহিত করার জন্য, তখন আমার ননদের ছেলে মানে ভাগ্নে আমাদের ঘরের ভিতরে এসে জেদ করল আমার ও বরের মাঝে শোয়ার জন্য। আমার বরের ভাগ্নের বয়স তখন ১৬ বছর। বাসরাতে ভাগ্নের ওই রকম পাগলামি দেখে তো আমার ভীষণ রাগ হয়েছিল, কারণ সেদিন তো আমার ও বরের ভালোবাসার রাত ছিল এবং আমি কোনো মতেই চাইনি যে আমাদের সেই রাতটা নষ্ট হয়। কিন্তু আমার ননদের ছেলে এমন ব্যবহার করছিল, মনে হচ্ছিল সে যেন ৫ বছরের একটা শিশু। সে তার মায়ের আঁচল ধরে জেদ লাগিয়ে বসেছিল যে সে আমাদের সঙ্গেই ঘুমোবে। তাই আমি মনে মনে খুব রাগ করেছিলাম বরের ভাগ্নের ওপর। তারপর সে যখন অনেক বেশি জেদ করল আমাদের মাঝখানে শোয়ার জন্য, তখন আমার ননদ বরকে এসে বলল আমরা যাতে ভাগ্নেকে নিজেদের কাছে ঘুমোতে দিই। আমি কিন্তু প্রথমে রাজি হয়নি। তখন বর আমাকে বলেছিল, রহিমা, আমার ভাগ্নে তো বাচ্চা ছেলে, আজ রাতটা না হয় তাকে নিয়ে একটু শুয়ে যায়, তাহলে ওর ইচ্ছেটা পূরণ হবে। আর এমনিতেও তোমার আসার আগে তো আমার ভাগ্নে আমার সঙ্গেই ঘুমোতো, তাই ওর হয়তো একটু খারাপ লাগছে। তারপর বরের কথা শুনে আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও বরের ১৬ বছরের ভাগ্নেকে আমাদের মাঝখানে নিয়েই শুয়েছিলাম। তারপর ভাগ্নে যখন আমাদের মাঝখানে শুয়েছিল তখন আমার খুব অস্বস্তি লাগছিল, কারণ সে হঠাৎ করে কখনো আমাকে জড়িয়ে ধরেছিল, কখনো আবার আমার বরকে জড়িয়ে ধরছিল, কখনো তার পা আমার পায়ের উপরে রাখছিল। এবং তার এই আচরণের কারণে আমি ঠিকঠাকভাবে ঘুমোতেই পারছিলাম না। আর ওদিকে আমার বর তো নাক ডেকে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল। তারপর অনেক কষ্টে আমার যখন একটু চোখ লেগে আসে, তখন অর্ধেক রাতে মনে হলো আমার বুকের উপর কেউ যেন আস্তে আস্তে হাত বোলাচ্ছে। তারপর আমি নিজের চোখ খুলতেই হঠাৎ করে কেউ আমার মুখটাকে চেপে ধরে আমার সঙ্গে সারা রাত ধরে বারবার, এবং ওই কালো রাতের অন্ধকারে একটু আলোর ঝলকানিতে যখন আমি তার মুখ দেখতে পাই, তখন আমার পুরো শরীর কেঁপে ওঠে। কারণ বাসরাতে আমার সঙ্গে যে জোর জবরদস্তি করেছিল সে আর কেউ নয়, সে তো আসলে আমার বর ছোটবেলা থেকেই তার দিদির কাছে বড় হয়েছে। কারণ আমার নন্দায় মারা যাওয়ার পরে ননদ নিজের ছেলেকে নিয়ে বাপের বাড়িতে থাকতে শুরু করে। ওই সময় আমার ননদের ছেলের বয়স মাত্র ৫ বছর এবং আমার বরের বয়স তখন ১২ বছর। আমার ননদ তার স্বামীর মারা যাওয়ার পরে নিজের ছেলে ও নিজের ভাইকে মানুষ করে। ননদ আমার বরকেও নিজের ছেলের মতো করেই বড় করে তুলেছিল। তাই আমার বর বলতো, আমার আপু মায়ের সমতুল্য। আমি অনেক ভাগ্য করে এমন আপু পেয়েছি। আব্বু ও আম্মুর মারা যাওয়ার পরে আমার আপু আমাকে মানুষ করেছে। গল্পটি শুনে আপনারা অনেক বেশি আশ্চর্য হয়ে যাবেন যে একটা মা কিভাবে নিজের বুকে পাথর রেখে তার ছেলের সঙ্গে এই রকমটা করতে পেরেছিল। তাই অনুরোধ রইল গল্পটি পুরো শোনার। বিয়ের পরে যখন বরের সঙ্গে শ্বশুর বাড়িতে আসি, তখন শাশুড়ি মায়ের মতো করে আমার ননদ আমাকে স্বাগতম জানিয়েছিল। সেদিন আমি প্রথম আমার ননদের ছেলেকে দেখেছিলাম। আমি যখন থেকে শ্বশুরবাড়িতে এসেছিলাম, সে কিন্তু এক দৃষ্টিতে আমার দিকেই তাকিয়েছিল। সেদিন সারাদিন কেটে যাওয়ার পরে যখন আমি রাত্রিবেলা বরের অপেক্ষায় ছিলাম, তখন কিছুক্ষণ পরেই আমার বর ঘরের ভিতরে আসে। বরকে দেখে তো খুশিতে আমার গাল দুটো লাল হয়ে যায়। তারপর বরের সঙ্গে খুব সুন্দর সময় কাটিয়েছিলাম। তারপর অর্ধেক রাতে আমার যখন জলতেষ্টা পাই, তখন আমি বরকে বললাম, তুমি থাকো, আমি রান্নাঘর থেকে জল নিয়ে আসছি। যদিও বা বর বলেছিল সে আমার জন্য জল আনবে, কিন্তু আমিই তাকে বাধা দিয়েছিলাম। তারপর আমি যখন জল আনার জন্য ঘর থেকে বাইরে বেরিয়ে রান্নাঘরের দিকে যাই, তখন হঠাৎ করে
ঘরের লাইট বন্ধ হয়ে যায়। তারপর কেউ যেন আমার ব্লাউজের ফিতে টেনে খুলে আমার পিঠে হাত বুলিয়ে দিয়ে চলে যায়। ওই সময় ভয়ে আমি আঁতকে উঠে তাড়াতাড়ি ছুটে গিয়ে বরকে সব কথা বলি এবং আমাদের সন্দেহ তার উপরেই যায় ও বর আমার কথার বিশ্বাস করে যে কেউ আমার সঙ্গে নোংরামি করার চেষ্টা করেছে। পরদিন সকালবেলা আমার ননদ যখন বাজারে গেছিল, তখন আমার ননদের ছেলে ঘরে ছিল। তখন সুযোগ বুঝে আমার বর তার ভাগ্নেকে গিয়ে বলেছিল, আলী, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করেছিস। তুই যার সঙ্গে নোংরামি করেছিস সে তোর মামি হয়। এর পরের বার তুই যদি বেয়াদবি করিস তাহলে আমি কিন্তু ভুলে যাব যে তুই আমার একমাত্র প্রাণের ভাগিনা। ছি, আমি কিন্তু তোর কাছ থেকে এটা কখনো আশা করিনি। আমার বরের ভাগিনা, যার নাম আলী, সে তখন তার মামাকে বলল, মামা, তুমি মামির কথায় বিশ্বাস করে নিলে? মামির আসতে একদিনও হয়নি, আর তার মধ্যেই তুমি আমাকে খারাপ ভাবতে শুরু করে দিলে। আমি তখন আলীকে বললাম, কাল রাতে আমার সঙ্গে যেটা হয়েছে সেটা তুমি ছাড়া আর কেউ করতেই পারে না। কারণ এই বাড়িতে তো তুমি ও তোমার মা ছাড়া আর কেউ থাকে না। তাহলে এই কাজটা তুমি করেছ। তাই মিথ্যে কথা বলা বন্ধ করো। সেদিন বর আলীকে হুমকি দিয়ে বলেছিল যে, তুই যদি এবার তোর মামির সঙ্গে কোনো নোংরামি করিস তাহলে তোকে কিন্তু বাড়ি থেকে বের করে দিব। আর এই ব্যাপারে আমার ননদ কিছুই জানতো না। আমরা এই ব্যাপারে ননদকে কিছুই বলিনি, কারণ এইসব কথা ননদ জানতে পারলে দুশ্চিন্তা করবে। এই কারণে আমার বর তার দিদিকে কোনো কিছু বলতে বারণ করেছিল। কিন্তু তারপরে আমার বরের ভাগ্নে যা করেছিল সেটা শুনে তো আপনারাও চমকে উঠবেন। তাকে হুমকি দেওয়ার পরে তো সে আরও বেশি বাড়াবাড়ি করতে শুরু করেছিল। তার নোংরা দৃষ্টি আমার উপরেই ছিল। আমরা তো কিছুই জানতে পারিনি যে সে ভেতরে ভেতরে এত বড় একটা কুকর্ম করবে। আমরা তো তাকে বাচ্চা ছেলে মনে করতাম, কিন্তু তার ভেতরে যে এতটা নোংরামি ছিল সেটা আমরা কেউ কল্পনাও করতে পারিনি। কোনো মানুষ নিজের শরীরের খিদে মেটানোর জন্য এতটা নিচে নামতে পারে, ছি, ভাবলেই কিন্তু অবাক লাগে। আমার মতে আসলে সেই মানুষগুলো মানসিক দিক দিয়ে অসুস্থ। এমনকি যেদিন থেকে আমার বর তার ভাগ্নেকে হুমকি দিয়েছিল তারপর থেকে সে তো স্কুলে যাওয়াই বন্ধ করে দিয়েছিল। সে সারাক্ষণ নিজের ঘরের ভেতরে ঢুকে ল্যাপটপ চালিয়ে বসে থাকতো। সে যখন স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল তখন আমি ননদকে জিজ্ঞেস করেছিলাম যে আলী কী কারণে স্কুলে যাওয়া বন্ধ করেছে। তখন ননদ বলেছিল আলী নাকি সারাদিন অনলাইনে ক্লাস করছে এবং সে সারাদিন বাড়িতেই মনোযোগ সহকারে পড়াশোনা করছে। কিন্তু তার এই সারাক্ষণ বাড়িতে থাকার আসল কারণটা আমরা যখন পরে জানতে পারি তখন তো আমাদের পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে যায়। আসলে যখন থেকে আমার বর আলীকে হুমকি দিয়েছিল তারপর থেকে কিন্তু আলী আমাকে মোটেও সহ্য করতে পারতো না। এমনকি সে একদিন আমাকে বলেছিল, মামি, তোমার জন্য আমি আজ মামার কাছে খারাপ হয়ে গেছি। তুমি এই বাড়িতে এসে আমাদের মামা ভাগ্নের সম্পর্কে আগুন লাগিয়ে দিয়েছ। তার চোখ দেখে আমি স্পষ্ট বুঝতে পেরেছিলাম যে তার মনে আমার প্রতি অনেক ক্ষোভ ছিল। ভেবেছিলাম তাকে নিজের ছেলের মতো করে ভালোবাসবো, কিন্তু সে তো আমাকে সহ্যই করতে পারতো না। এবং শ্বশুরবাড়িতে আমার যখন প্রায় 1 সপ্তাহ হয়ে যায়, তারপরে একদিন আমার সঙ্গে যা ঘটে সেটা শুনে তো আপনাদেরও চোখে জল চলে আসবে। আসলে সেদিন আমার বর দোকানে চলে যায় এবং আমার ননদ মাজারে যায় সালাম করার জন্য। সেদিন আমি বাড়িতে একাই ছিলাম এবং আমার ভাগ্নে তো সারাক্ষণ নিজের ঘরের ভিতরেই ঢুকে থাকতো। তাই আমি নিশ্চিন্তে নিজের ঘরেই ছিলাম। তারপর আমি যখন স্নান করে নিজের ঘরের ভেতরে আসি তখন তাকে দেখে তো আমি চমকে উঠি। কারণ বরের ভাগ্নে আলী আমার বিছানায় বসেছিল এবং তার হাতে একটা ছুরি ছিল। তার হাতে সেই ছুরিটা দেখে তো আমি অনেক বেশি ঘাবড়ে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম যে, আলী, তুমি আমার ঘরে আমার বিছানায় কি করছো? তারপর আলী এক লাফে বিছানা থেকে নেমে
আমার কাছে এসে হঠাৎ করে আমার গাল দুটোকে টিপে ধরে বলল, অনেক হয়েছে আমার তরুণী মামি, কিন্তু আজ আমি তোমাকে শিক্ষা দিয়েই ছাড়ব। আলীর আমার প্রতি ওই দুর্ব্যবহার দেখে তাকে বললাম, তোমার সাহস কি করে হলো আমার সঙ্গে এইভাবে কথা বলার? তুমি এক্ষুনি বেরিয়ে যাও আমার ঘর থেকে। আমার কথা শুনে সে তখন আমাকে হুমকি দিতে শুরু করে ও বলে, মামি, তোমাকে দেখলেই তো আমার চাহিদা জেগে ওঠে, তাই আজ আমি নিজের ইচ্ছে পূরণ করবই। আজ অনেক ভালো সুযোগ আছে, বাড়িতে তো কেউ নেই, আর এমনিতেও ছোটবেলা থেকেই তো আমি ও মামা প্রত্যেকটা জিনিস শেয়ার করেছি, তাহলে তুমি কেন বাদ থাকবে আমার সুন্দরী মামি? সেই অনুযায়ী তো তোমার উপরে আমারও অধিকার আছে, তাই বেশি নখরা না করে আমি যেটা বলছি সেটাই করো। এই বলে আমার ননদের ছেলে আলমারি থেকে আমার একটা লাল রঙের নাইটি বের করে এবং যেই নাইটিটা পরলে আমার শরীরের অর্ধেক অংশই কিন্তু দেখা যায়। ওই নাইটিটা আমার বর আমাকে উপহার দিয়েছিল এবং ওই নাইটিটা আমি বরের সঙ্গে যখন সময় অতিবাহিত করি তখন পরি। তারপর আমার ননদের ছেলে ওই নাইটিটা আমার হাতে দিয়ে বলে সেটা নাকি তার চোখের সামনেই আমাকে পরতে হবে। আমি যখন তার অশ্লীল কথা শুনে তাকে বাধা দিতে শুরু করি তখন সে আমাকে হুমকি দিয়ে বলে যে আমি তার কথা না শুনলে সে নাকি আমাকে শেষ করে দিবে। আমি তখন আলীর সামনে হাত জোর করে বলেছিলাম সে যাতে এই পাপ কাজটা না করে। আমি কেঁদে কেটে কাকুতি মিনতি করে বলেছিলাম, আলী, তুমি এটা ভুল করছো। আমি তোমার মামি মা হয়, আর মামিরা তো মায়ের সমতুল্য হয়, তাই তুমি আমার সঙ্গে এই পাপ কাজটা করো না। তুমি এত বড় গুনহা করতে পারো না। আমার ননদের ছেলে তখন বলল, মায়ের সমতুল্য আর মা, এই দুটোর মধ্যে না অনেক পার্থক্য আছে, তাই তুমি নিজের জ্ঞান নিজের কাছেই রাখো। এই বলে আমার ননদের ছেলে জোর জবরদস্তি আমার সঙ্গে সব কিছু করে। ও নিজের নোংরা চাহিদা আমার মাধ্যমে পূরণ করে। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে এই ছেলেটাকে বাচ্চা ছেলে মনে করে তাকে গুরুত্ব দিইনি, সেই ছেলেটাই আমার জীবনটাকে নরক বানিয়ে দিবে। তারপর আমার বর ও ননদ যখন বাড়ি ফিরে এসে আমাকে অর্ধনগ্ন অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে, তখন তারা হাউমাউ করে কাঁদতে শুরু করে দেয়। বর তখন আমাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলল, রহিমা, তোমার সঙ্গে কে এরকম করেছে তার নামটা বলো, আমি তাকে শেষ করে দিব। আমার তো ওই সময় কোনো জ্ঞান ছিল না। আমি তো জ্যান্ত লাশের মতো বিছানাতেই পড়েছিলাম। তারপর কিছুক্ষণ পরে আমার যখন জ্ঞান ফিরে আসে, তখন বরের মুখের দিকে তাকিয়ে অনেক জোরে জোরে হাউমাউ করে কাঁদতে শুরু করি ও সব কিছু সত্যি কথা বলে দিই যে কিভাবে তার ভাগ্নে আমার সঙ্গে এই দুর্ব্যবহার করেছে এবং আমার এই দুরাবস্থা করেছে তার ভাগ্নে। আমার মুখ থেকে সব কিছু শোনার পরে ননদ আমার হাত ধরে টেনে অনেক রেগে গিয়ে বলল, রহিমা, তোর মাথা ঠিক আছে তো? তুই এইসব কি আরোপ লাগাচ্ছিস আমার ছেলের উপরে? সে এখন বাচ্চা ছেলে, তোর লজ্জা করলো না ওর ব্যাপারে এতটা অশ্লীল কথা বলতে? তুই নিশ্চয়ই তোর প্রেমিকের সঙ্গে মুখ কালো করেছিস, আর এখন আমার ছেলের ঘাড়ে দোষ চাপাচ্ছিস। ওই সময় আমার বর কিন্তু আমার সঙ্গ দিয়েছিল। সে তার দিদিকে বুঝিয়ে বলেছিল যে আমি মিথ্যে কথা বলিনি। আমার ননদকে অনেক বোঝানো সত্ত্বেও সে আমাদের কথায় বিশ্বাস করেনি। তারপর আমার ননদ তার ছেলের হাত ধরে উপরের ঘর থেকে নিচে নিয়ে আসে আমাদের সামনে, এবং আলীকে যখন আমার ননদ জিজ্ঞেস করে যে সে কি আমার সঙ্গে খারাপ কাজ করেছে, তখন আলী তার মাকে জড়িয়ে ধরে কেঁদে কেটে বলল, মা, মামি তোমাকে ও আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে চায়। সে চায় না যে আমরা দুজনে এই বাড়িতে থাকি। এই জন্যই তো মামি আমার উপরে এত জঘন্যতম একটা আরোপ লাগিয়েছে। ওই সময় আমার বর তার ভাগ্নের কলার ধরে বলল, তোর মামির কোনো শখ হয়নি যে সে তোর ব্যাপারে এত বড় একটা মিথ্যে কথা বলবে? তুই তোর মামির সঙ্গে এত নোংরা কাজ করবি? ছি, আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। তাই এর শাস্তি তো তোকে পেতেই হবে। তারপর আমার বর অনেক রেগে গিয়ে পুলিশের কাছে গিয়ে তার নামে কেস করেছিল এবং পুলিশে
আমার বরের ভাগ্নে আলীকে ধরে নিয়ে গেছিল। সেদিন আমার ননদ অনেক কেঁদেছিল, কারণ সে নিজের স্বামীকে তো অনেক আগেই হারিয়েছিল। এবং তার চোখের সামনে যখন পুলিশে তার ছেলেকে ধরে নিয়ে যায়, তখন আমার ননদ অনেক কষ্ট পেয়েছিল। এবং সেদিনের পর থেকে আমার ননদ আমাকে পছন্দই করতো না। সেদিনের পর থেকে আমি তার দুই চোখের বিষ হয়ে গেছিলাম। সে আমাকে একটাই কথা বলতো, রহিমা, তোর জন্য আমার সব কিছু আজ শেষ হয়ে গেল। তোর জন্য আমি আজ নিজের ছেলেকে হারিয়ে দিলাম। তুই আমার কাছ থেকে আমার ছেলেকে কেড়ে নিলি। তাই তুই কোনোদিন সুখী হতে পারবি না। আমি কোনোদিন তোকে ক্ষমা করতে পারবো না। তোর জন্য আমাদের ভাই বোনের এত ভালো একটা সম্পর্ক খারাপ হয়ে গেছে। আমার ননদ তো আমার কোনো কথায় বিশ্বাস করতে রাজি হয়নি যে তার ছেলে আমার সঙ্গে কত খারাপ কাজ করেছে। আমার ননদকে দেখে আমারও ভীষণ কষ্ট হচ্ছিল। কিন্তু আমি তো এটা কখনোই চাইনি যে আমার জন্য তাদের ভাই বোনের সম্পর্ক খারাপ হয়ে যায়। কিন্তু আমার সঙ্গে যা অন্যায় হয়েছিল, আমি চাইলে চুপ করে থাকতে পারতাম। কিন্তু আমি চুপ করে থাকলে আমার ননদের ছেলে আরও পেয়ে বসতো এবং সে প্রত্যেকদিন আমার সঙ্গে অন্যায় করত। এই কারণে আমি চুপ করে থাকিনি, কারণ তার বয়স এখন কম। আর তাকে যদি এখন শাসন না করা হয়, তাহলে সে কিন্তু আগে গিয়ে আরও বড় বড় অপরাধ করবে। এই কারণে আমি চুপ করে থাকিনি। তারপর আমার ননদের ছেলেকে যখন পুলিশে ধরে নিয়ে যায়, তারপরে কিন্তু ছেলের শোকে আমার ননদ শোকাগ্রস্ত হয়ে পড়েছিল। ছেলের শোকে আমার ননদ খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দেয়। শুধু তাই নয়, ননদ তো আমাদের উপরে রাগ করে আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। ননদের ওই পরিস্থিতি দেখে আমি বরকে বলেছিলাম যাতে কেসটা ফেরত নেয় এবং তার ভাগ্নেকে যাতে বাড়িতে নিয়ে আসে। তারপর বর আমার কথা অনুযায়ী তার ভাগ্নেকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। ভেবেছিলাম আমার ননদকে সারপ্রাইজ দিব কেসটা ফেরত নিয়ে, তার ছেলেকে জেল থেকে বাইরে বের করে। কিন্তু আমার ননদ তো তার ছেলেকে দেখার পরে এমন কাণ্ড করলো যে আমাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার ছেলেকে দেখে খুশি হওয়া তো অনেক দূরের কথা, ননদ তো তার ছেলেকে দেখা মাত্রই তেলে বেগুনে জ্বলে উঠল। তারপর আমার ননদের ছেলে যখন বাড়িতে এসে তার মায়ের হাত ধরে বলল, মা, মামা আর আমাদের কোনো কথা শুনবে না। মামা এখন মামির সব কথা শুনবে। তাই তো মামির কথায় বিশ্বাস করে মামা আমাকে জেলে পাঠিয়ে দিল। তাই এর থেকে খারাপ আর কি হয়? তাই চলো মা, আমরা আর এখানে একটা মুহূর্ত থাকবো না। আমরা কোনো ভাড়া বাড়িতে গিয়ে থাকবো। মামি তো সেটাই চেয়েছিল, যাতে আমরা এই বাড়িতে না থাকি। তারপর আমার ননদ তার ছেলের সব কথা শোনার পরে হঠাৎ করে তার গালে চড় মেরে বলল, অসভ্য নির্লজ্জ কোথাকার, বেরিয়ে যা এই বাড়ি থেকে। তোর কোনো অধিকার নেই এই বাড়িতে থাকার। তোর জন্য আমি আমার ভাই ও ভাবির উপরে রাগ করেছিলাম। আমি ভাবিকে কত খারাপ কথা বলেছি। ননদ যখন আলীর উপরে মারধর করছিল, তখন আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে কেন আমার ননদ তার ছেলের উপরে রাগ করেছিল। কারণ ২ দিন আগে তো আমার ননদ তার ছেলের শোকে খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিয়েছিল। এমনকি ননদ তো আমাকে ২ চোখের বিষ মনে করত। তাহলে আজ হঠাৎ করে এমন কি হলো যে তার ছেলেকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিল? আমি ও আমার বর যখন ননদের কাছে তার ছেলেকে বাড়ি থেকে বের করে দেওয়ার কারণ জানতে চাইলাম, তখন আমার ননদ যা বলল সেটা শুনে তো আমরাও চমকে উঠেছিলাম যে একটা ১৬ বছরের ছেলে কিভাবে এই ধরনের অপরাধ করতে পারে। আসলে আমার বরের ভাগ্নেকে যখন পুলিশে ধরে নিয়ে যায়, তারপর থেকে তো আমার ননদ শোকাগ্রস্ত হয়ে পড়েছিল। তাই আমার ননদ সারাক্ষণ তার ছেলের ঘরের ভিতরে গিয়ে তার জিনিসগুলোকেই দেখত এবং নাড়াচাড়া করত আর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদত। কিন্তু সেদিন নাকি আমার ননদ তার ছেলের ল্যাপটপ যখন খুলে, তখন দেখতে পায় যে তার ল্যাপটপে তো আমাদের বেডরুমের সব দৃশ্য দেখা যাচ্ছিল। আসলে আমার ননদের ছেলে আমাদের বেডরুমে ক্যামেরা সেট করে রেখেছিল এবং সে ঘরের ভিতর সারাক্ষণ ল্যাপটপে আমাকেই দেখত। এবং এটা আমার ননদ যখন বুঝতে পারে, তখন তার মনে তার ছেলের প্রতি ঘৃণা আসে। কারণ আমার ননদ হয়তো কল্পনাও করতে পারেনি যে তার ওই বাচ্চা ছেলে এত বড় একটা কুকর্ম করতে পারে।
আমরা যখন জানতে পেরেছিলাম যে আমার ননদের ছেলে আমাদের ঘরে ক্যামেরা সেট করে রেখেছিল, সেটা শুনে তো আমাদেরও পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে যায়। তাই সেদিন আমার ননদ তার ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমরা যখন আমার ননদকে বাধা দিয়েছিলাম, তখন আমার ননদ বলেছিল, তোমরা আমাকে আজ বাধা দিও না। এই ছেলেকে যদি আমি আজ ক্ষমা করে দিই, তাহলে সে আগে গিয়ে আরও কোনো বড় অপরাধ করবে। তাই আমি এই ছেলেকে আজ বাড়ি থেকে বের করে দিব। আমি এই রকম অপরাধী ছেলের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। এই ছেলে যদি এই বাড়িতে থাকে, তাহলে তোমাদের জীবনে আগুন লেগে যাবে। ও আবার কিছু না কিছু খারাপ কাজ করবে। তাই আমি চাই না ও আমাদের মাঝে থাক, যার মনের ভেতর কিনা নোংরা ভর্তি আছে। তারপর আমার ননদ সেদিন তার ছেলেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। আসলে আমার ননদের ছেলে যখন প্রথম দিনই আমার সঙ্গে নোংরামি করার চেষ্টা করেছিল, তখন আমি বরকে গিয়ে সব কিছু সত্যি কথা বলেছিলাম, এবং আমার বর আমার কথায় বিশ্বাস করে তার ভাগ্নেকে হুমকি দিয়েছিল, এবং সেই কারণে আমার সঙ্গে প্রতিশোধ নেওয়ার জন্য আমার বরের ভাগ্নে আমাদের ঘরের ভিতরে ক্যামেরা লাগিয়ে রেখেছিল। শুধু তাই নয়, সে আমার সঙ্গে জোর জবরদস্তি খারাপ কাজও করেছিল, যেটা কোনো মেয়ে কিন্তু সহ্য করতে পারবে না। আমার মতে আমার ননদ যা সিদ্ধান্ত নিয়েছিল সেটা একদম সঠিক। কারণ যেই ছেলে এই বয়সে এত বড় একটা অপরাধ করতে পারে, সে তো আগে গিয়ে অনেক বড় বড় অপরাধ করবে এবং তার মাকে মিথ্যে কথা বলবে। আমার ননদের মতো জননী খুব কম আছে যে কিনা অন্যের ভালোর জন্য এত বড় একটা বলিদান দিতে পারে। আমার ননদ খুব ভালোভাবেই জানতো যে তার ছেলেকে যদি আবার একটা সুযোগ দেওয়া হয়, তাহলে সে আবার কোনো খারাপ কাজ করবে। তাই আমার ননদ নিজের বুকে পাথর রেখে তার ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এখন এই বাড়িতে বরের সঙ্গে ও ননদের সঙ্গে আমি অনেক সুখে আছি। পরে ননদ আমার কাছে ক্ষমাও চেয়েছিল আমার সঙ্গে খারাপ ব্যবহারের জন্য। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।